ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখাচ্ছা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন প্রাবন্ধিক, নাট্যকার, অভিনেত্রী, উপস্থাপিকা অয়ন্তিকা ঘোষ। তো কথা হয়েছে তার নাটক নিয়ে, কথা হয়েছে প্রবন্ধ নিয়ে, তার আবাল্যের নাট্যপ্রীতি, রবীন্দ্রপ্রীতি, সবকিছু নিয়ে। এবারে একটা উল্লেখযোগ্য কথা যে অয়ন্তিকা, তুমি, আমার যেটা মনে হয়, তুমি মফস্বলের থিয়েটারের সঙ্গে আবাল্য জড়িত এবং দুজন উজ্জ্বল নাট্য ব্যক্তিত্ব আমরা নাম বলেছি, জয়তী ঘোষ এবং সৌমেন্দু ঘোষ। অভিনয় বালি দলের তাঁরা মানে একদম প্রাণপুরুষ ছিলেন, দুজনে মিলেই করতেন। তো তারা দীর্ঘদিন, একটা সময় তো তোমাদের খুব নাম, দুধের দাম, এই সমস্ত প্রোডাকশন সারা মফস্বলের মঞ্চগুলোতে হয়ে বেড়াচ্ছে, একাঙ্ক নাট্য প্রতিযোগিতা সেই সব যুগ। আবার তুমি পরে দেখেছি যে তুমি কলকাতার মঞ্চেও অভিনয় করছো, নাট্য একাডেমির শো করছো, ইত্যাদি নানান জায়গায়। তো তুমি দুটো থিয়েটারকেই দেখেছো, মফস্বলের ওই ছোট ছোট একাঙ্ক নাটকের মঞ্চ খুব ঘনিষ্ঠভাবে দেখেছো এবং কলকাতার এই থিয়েটার। তুমি কি মনে করো পার্থক্যটা কোথায়, বা কি অসুবিধে সুবিধে কি মনে হয় তোমার? অনেকটা পার্থক্য। প্রথমত প্রাণের উন্মাদনায় পার্থক্য, অর্থনীতির পার্থক্য। ঝাঁ চকচকে শিল্পের যেটা, বিনোদনের যেটা চেহারা, সেটা এখন শহর কলকাতার থিয়েটারের মধ্যে চলে আসছে। ধরো নির্দিষ্ট অনেকগুলো দল অনুদান পায়, সেই অনুযায়ী তারা প্রোডাকশনে তাদের টাকাটা খরচ করে। সেখানে কিন্তু মফস্বলের যে দলগুলো ছিল, তথাকথিত গ্রুপ থিয়েটার, তখন অনুদানের ব্যাপার ততটা ছিল না। কিন্তু মানে আমরাও এটা করেছি, গামছা পেতে টাকা তুলেছি নাটক করে। থার্ড থিয়েটার করেছি, পথনাটক করেছি, ইন্টারঅ্যাক্টিভ থিয়েটার করেছি সেই সময়। আর এখনকার দিনে ধরো বেশিরভাগ ধরো জীবনী ভিত্তিক নাটক হচ্ছে, বা মধ্যিখানে যেটা এসেছিল ড্রয়িং রুম ভিত্তিক একটু নাটক, মানে আমি মঞ্চের উপকরণ তেমন চেঞ্জ করব না, সেই অনুযায়ী নাটক করব। ঘরোয়া গপ্প জমছিল বেশি। একটা সময় আমরা তো মানে নীলদর্পণ যে কারণে গিরিশ ঘোষরা করেছিল, সাধারণ রঙ্গালয়ের মানুষের দরবারে খুলে গিয়েছিল, জনতা থিয়েটার দেখতে পেয়েছিল টিকিট কেটে নিজেদের চাহিদা মতো। তারপর নবান্ন, সেটাও সমস্ত ব্যক্তি মানুষের কথা বলে, সমষ্টির জনচেতনার কথা বলে। তো এই নাটকগুলো কল্লোল যেরকম হয়েছে উৎপল দত্তের, নাটকের প্রতিবাদী শর্টটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে। মানে একটা যেন ভয়ে ভয়ে ইনজাস্টিসের কথা বলা হচ্ছে এখনকার শহুরে নাটকে, একটু বিদেশের আঙ্গিকে বলা হচ্ছে, একটু বিদেশের আঙ্গিকে। হ্যাঁ, সরাসরি এখানে কিছু বলা যাচ্ছে না, মেফিস্টো করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের। তো এই পার্থক্যটা তো রয়েছে। আর নাটক করতে গিয়ে যে জনজীবনটা, মানে ধরো মঞ্চের বাঁধা মঞ্চ আর এটা তৈরি অডিটোরিয়াম, এর একটা তফাৎ আছে। মানে আমার মনে আছে একটা পর্দা কোনো রকমে ঘিরতে হতো লোককে বলে বলে, চেয়ে আমি আর মা হয়তো পোশাক বদলাবো, আবার মঞ্চে উঠবো। মানে এই জীবন থেকে এখন তো এসি অডিটোরিয়ামে এসেছি, অনেক পার্থক্য। ওই তরতাজা ভাবটা, ওই জল ছেটানো শিম বা ধনেপাতা যেমন তরতাজা ভাবটা, তার সঙ্গে অনেকদিন ধরে ফ্রিজে রেখে দেওয়া কমলা লেবুর যে তফাৎটা হয়ে যায়। বাহ, একটু শুনি তোমার এই জাতীয় কোনো লেখার ছোট্ট একটু অংশ আমরা শুনে নিই। আমি একটা লেখা লিখেছিলাম, প্রতিযোগিতা মঞ্চের একাঙ্ক নাটক, সংগ্রাম আর বঞ্চনার ইতিবৃত্ত। মানে তুমি তো জানোই প্রতিযোগিতা মঞ্চের একাঙ্ক নাটক উঠে গেছে। হ্যাঁ, নাট্য উৎসব হয়েছে, কারণ সেখানেরও অনেক কিছু নঙর্থক ব্যাপার ধরা পড়েছে। তো স্বাধীনতা উত্তর পশ্চিমবাংলা, বামপন্থী শক্তির কার্যকলাপের ওপর প্রতিষ্ঠানের হামলা, ধরপাকড়, অমানবিক ঘটনা স্রোতের টাটকা ইতিহাস, গণনাট্য সংঘের ওপর সরাসরি আক্রমণ, শিল্প সংস্কৃতির ওপর অকারণ হস্তক্ষেপে সংঘকর্মীদের দলত্যাগ ও অস্থিরতা, সংঘকে সৃজনশীল কর্মী দিয়ে সমৃদ্ধ না করতে পেরে 1952 সাংগঠনিক দল নীতি বদল, এর প্রতিঘাতে গণতান্ত্রিক পদ্ধতিতে চলা একাধিক নাট্যগোষ্ঠীর উদ্ভব। পরপর এভাবেই বলা চলে মফস্বল বাংলার অগণিত নাটকের দলগুলোর জন্ম ইতিহাস। একটা আলাদা ধরনের আত্মমর্যাদা বোধ, বঞ্চনার অভিমান, পরিশ্রম, দুশ্চিন্তার টানাপোড়েন,
চোখের জলের মধ্যে দিয়ে মফস্বল বাংলার যে থিয়েটার একদিন নতুন পৃথিবীকে আবিষ্কার করেছিল, তার মধ্যেই যেন অনেকটা জীবন লুকিয়ে আছে। বাহ, খুব ভালো, একবারে জিস্ট একটা জিনিস পড়েছো। আচ্ছা, তোমার আরেকটা দিক একেবারে আমাদের না ধরা থেকে যাচ্ছে, অধরা থেকে যাচ্ছে। তুমি উপস্থাপিকা হিসেবে FM এখন যে রেনবো এবং গোল্ড এবং এই ধরনের FM চ্যানেলগুলোর উপস্থাপিকা হিসেবে একটার পর একটা ভালো ভালো অনুষ্ঠান করেছো। যেমন তুমি আকাশবাণীর ঘোষিকা হিসেবে তুমি নিজের কণ্ঠকে ব্যবহার করেছো, অভিনেত্রী হিসেবে, নাটকের অভিনেত্রী হিসেবে ব্যবহার করেছো। এই তোমার এই জীবনটা তোমার লেখা জীবনকে প্রভাবিত করেছে কোনোভাবে? যেখানে আমি শ্রব্য নাটকগুলো লিখেছি তখন করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে বহু অন্তত 2-3টি প্রকাশক তারা বলেছেন আপনার আকাশবাণী জীবন নিয়ে, অভিজ্ঞতা নিয়ে লিখুন। আমি এখনো সেই কলমটা ধরতে পারিনি। এটা আমার একটা চলার পথে নঙর্থক দিক অবশ্যই, কিন্তু কখনো তো ধরবে, এটা একটা তাহলে নতুন খবর হবে। ইচ্ছে আছে, ইচ্ছে আছে। এমনকি এটাও বলা হয়েছে আমার কাছে প্রস্তাব দিয়ে যে আকাশবাণীর গোটা যে 19-20 বছরের FM এর জীবনটা, সেটাকে একটা উপন্যাসের আধার করে লিখতে। বাহ, খুব ভালো তো। হ্যাঁ, মানে কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কোথাও আমার নিজের জীবনটা উচ্চকিত হয়ে সেখানে ধরা পড়ে যাবে না তো? কারণ সত্যিকারের জীবনের কিছু কিছু ব্যাপার তো গোপনীয় থাকাই ভালো। মানে তুমি যে উপস্থাপিকা হিসেবে যে প্রেম প্রস্তাবগুলো পেয়েছো এবং যেগুলো ঝাড়াই বাছাই করে তুমি গ্রহণ করেছো, সেগুলো তুমি আমাদের বলতে রাজি নও, তাই তো? না না, মানে শুধুমাত্র ওই দিকটাই নয়, জীবনের অনেক কথা, কিছু কিছু কথা তো না বলাই ভালো। মানে এক্ষেত্রে অলোক রঞ্জন দাশগুপ্তকে ছেড়ে শঙ্খ ঘোষ আমার গুরু। না, সুনীলদাও তো অর্ধেক জীবন। হ্যাঁ, অর্ধেক জীবন। সুনীলদা বাকি অর্ধেকটা বলতে রাজি ছিলেন। বেশ, তুমি অনেক সময় দিয়েছো আমাদের। আমাদের সঙ্গে আজকে ছিলেন প্রাবন্ধিক, অভিনেত্রী, নাট্যকার, FM উপস্থাপিকা এবং অধুনা নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষা অয়ন্তিকা ঘোষ। অয়ন্তিকা, তুমি অনেক সময় দিয়েছো, তোমাকে আমাদের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থেকো শিবাশিস দা।